আজকে আবারও নিয়ে চলে এসেছি ফিজিক্সের তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ। আজকে যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে আলো, ঠিক আছে? তো আলো থেকে বেশ 20টা প্রশ্ন নিয়ে এসেছি। তো দেখো কেমন লাগছে তোমরা। তো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা প্রশ্নতে যাই। যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? তো দেখো প্রশ্নগুলো কেমন আছে। আলো থেকে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন বলছে, যেসব মাধ্যমে আলো সহজে চলাচল করতে পারে তাকে কি বলে? অপশন এ ট্রান্সকুলেন্ট, ঠিক আছে, ট্রান্সলুসেন্ট, অপশন বি ট্রান্সপ্যারেন্ট, অপশন সি ওপেক, অপশন ডি ভিট্রিয়াস। তাহলে যেসব মাধ্যমে আলো সহজে চলাচল করতে পারে তাকে সবসময় কি বলে? মাথায় রাখবে অপশন সি মানে ওপেক, ঠিক আছে? তাহলে আমাদের 1-এর সি হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে, রঙিন টেলিভিশনে ব্যবহৃত প্রাথমিক রঙগুলি কী কী? অপশন এ সবুজ হলুদ লাল, অপশন বি লাল হলুদ সবুজ, লাল হলুদ নীল, অপশন সি লাল সবুজ নীল, অপশন ডি কোনোটি নয়। তো মাথায় রাখবে আমাদের প্রাথমিক রং যেগুলো হয় সেগুলো কি লাল নীল সবুজ, তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর, ঠিক আছে? তো লাল সবুজ নীল কি আমাদের প্রাথমিক রং। 3 নম্বর প্রশ্ন দেখব, বলছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? অপশন এ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁷ মিটার পার সেকেন্ড, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁶ মিটার পার সেকেন্ড। তো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ মাথায় রাখবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়। তাহলে 3-এর এ হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক? অপশন এ বায়ু, অপশন বি শূন্য মাধ্যম, অপশন সি গ্লাস, অপশন ডি জল। তাহলে এই 4টার মধ্যে নিচের কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক হবে? তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক। শূন্য মাধ্যমে আলোর গতির মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নভোচারীরা মহাকাশযান থেকে আকাশকে কি দেখেন? অপশন এ কালো, অপশন বি নীল, অপশন সি কমলা, অপশন ডি লাল। তাহলে নভোচারীরা মহাকাশযান থেকে আকাশকে কি দেখে? সবসময় কালো দেখে। তাহলে আমাদের অপশন এ হয়ে গেল কি সঠিক উত্তর, ঠিক আছে? পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে প্রকৃত সূর্যোদয়ের 1 মিনিট আগে এবং প্রকৃত সূর্যাস্তের প্রায় 2 মিনিট পরে সূর্য দৃশ্যমান হওয়ার জন্য নিচের কোনটিকে দায়ী করা যেতে পারে? অপশন এ বায়ুমণ্ডলীয় প্রতিফলন, অপশন বি বায়ুমণ্ডলীয় জলের ফোঁটায় উৎপন্ন অভ্যন্তরীণ প্রতিফলন, অপশন সি বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, অপশন ডি সূর্যালোক বায়ুমণ্ডলে উপস্থিত জলের ছোট ফোঁটা দ্বারা ছড়িয়ে পড়ে। তাহলে বলছে প্রকৃত সূর্যোদয়ের 1 মিনিট আগে এবং সূর্যাস্তের প্রায় 2 মিনিট পরে সূর্য যে দৃশ্যমান হওয়ার জন্য নিচের কোনটিকে দায়ী করা যেতে পারে? তাহলে এই 4টা অপশনের মধ্যে মাথায় রাখবে যে অপশন সি মানে বায়ুমণ্ডলীয় যে প্রতিসরণ তার জন্যই আমরা ওই সূর্যটাকে মানে সূর্যটা দৃশ্যমান হয় আর কি, ঠিক আছে? মানে সূর্যের আলোটা দৃশ্যমান হয় বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে। তো প্রতিসরণের জন্য আমরা সেই সময় কি সূর্যের আলোটুকু দেখতে পাই, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। বলছে নিচের কোনটি সিভি রমন, ঠিক আছে? এটা সিভি রমন সম্পর্কে ভুল তথ্য দেওয়া আছে আর কি। অপশন এ তিনি 1954 সালে ভারতরত্ন লাভ করেন, অপশন বি 1938 সালে নোবেল পুরস্কার লাভ করেন, অপশন সি 1888 সালে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন, অপশন ডি 1987 সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়। তাহলে মাথায় রাখতে হবে যে সিভি রমন 1954 সালে ভারতরত্ন পেয়েছিল, 1938 সালে নোবেল পুরস্কার পায় এবং 1888 সালে জন্মগ্রহণ করে তামিলনাড়ুতে। এটা এই 3টে কী আছে? ঠিক আছে, ঠিক আছে? তাহলে এই 3টে ডাটা ঠিক আছে। তাহলে ভুল কোনটা? 1987 সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে কি এই প্রশ্নের উত্তর, কারণ এটা কি আছে? এই ডাটাটা পুরোপুরি ভুল আছে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে আকাশ নীল দেখায় কেন? অপশন এ নীল ছাড়া সাদা আলোর সব রঙই বায়ুর অণু দ্বারা দৃঢ়ভাব, অপশন বি সব রঙের আলো সঠিক অনুপাতে থাকে, অপশন সি নীল তরঙ্গদৈর্ঘ্য সাদা আলোর মতো অপেক্ষাকৃত কম এবং এটি বায়ুর অণু দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়, অপশন ডি সাদা আলো সমস্ত বায়ু দ্বারা প্রতিফলিত হয়। তাহলে আকাশকে নীল দেখায়, মাথায় রাখতে হবে নীল তরঙ্গদৈর্ঘ্য সাদা আলোর মতো অপেক্ষাকৃত কম এবং এটি বায়ুর অণু দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়।
ঠিক আছে, তাহলে আমাদের অপশান সি হবে এখানে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, একটি সমতল আয়নার জন্য চিত্র হলো, মানে একটি সমতল আয়নাতে চিত্র কেমন হয়? অপশান এ ভার্চুয়াল এবং পার্শ্বীয়ভাবে উল্টানো, অপশান বি সৎ এবং পার্শ্বীয়ভাবে উল্লম্ব, অপশান সি সম এবং উল্লম্ব, অপশান ডি ভার্চুয়াল এবং পার্শ্বীয়ভাবে সোজা। তাহলে একটি সমতল আয়নাতে চিত্র হবে সবসময় মাথায় রাখতে হবে ভার্চুয়াল এবং পার্শ্বীয়ভাবে উল্টানো। তাহলে অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে, রোগীদের দাঁতের বৃহৎ ছবি দেখতে দাঁতের ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? গোলাকার এবং উত্তল দর্পণ, গোলীয় দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। তো মাথায় রাখতে হবে যে ডাক্তাররা আমাদের যে দাঁতের ছবি দেখতে পায়, মানে ভিতরের ছবিগুলো দেখার জন্য দাঁতের কোন দর্পণ ব্যবহার করে থাকে? সবসময় অবতল দর্পণ তারা ব্যবহার করে থাকে। ঠিক আছে, তাহলে 10-এর সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, যানবাহনে রিয়ার ভিউ উইং মিরর হিসাবে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়, যে আয়নাটা দ্বারা আমরা পিছন দিকে দেখতে পাই? ঠিক আছে, অপশান এ অবতল এবং উত্তল, অবতল, সমতল, উত্তল। তাহলে মাথায় রাখতে হবে যানবাহনের রিয়ার ভিউ মানে পিছন দিকের যে উইং মিরর দেখার জন্য, পিছন দিকের দৃশ্য দেখার জন্য যে আয়না ব্যবহার করা হয় সেটা আমাদের উত্তল থাকে। ঠিক আছে, তাহলে অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন বলছে, যে বিন্দুতে সমস্ত রশ্মি মিলিত হয় তাকে কি বলা হয়? অপশান এ অ্যাপারচার, অপশান বি প্রধান অক্ষ, অপশান সি নেরু বা মেরু হবে এটা, ঠিক আছে মেরু, অপশান ডি ফোকাস। তাহলে মাথায় রাখবে যে সমস্ত বিন্দুতে যে বিন্দুতে সমস্ত রশ্মি মিলিত হয়, ঠিক আছে, তাকে বলা হয় ফোকাস। তাহলে ফোকাসে সব রশ্মি মিলিত হয়, ঠিক আছে, একটা বিন্দুতে। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন বলছে, একটি গোলাকার দর্পণের ফোকাল দৈর্ঘ্য, অপশান এ বক্তৃতার ব্যাসার্ধের 2 গুণ, বক্রতার ব্যাসার্ধের 3 গুণ, এটা বক্রতা হবে, ঠিক আছে, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অপশান ডি বক্রতার ব্যাসার্ধর সমান। তাহলে একটি গোলাকার দর্পণের ফোকাল দৈর্ঘ্য সবসময় ব্যাসার্ধের অর্ধেক হয়, ঠিক আছে, ব্যাসার্ধের অর্ধেক হবে ফোকাল দৈর্ঘ্য। পরের প্রশ্ন, কোনটিকে ডাইভার্জিং মিররও বলা হয়? অবতল আয়না, উত্তল দর্পণ, প্ল্যানো উত্তল আয়না, সমতল আয়না। তাহলে কোনটিকে ডাইভার্জিং মিরর বলা হয়? তাহলে 14-র বি হয়ে যাবে সঠিক উত্তর, উত্তল দর্পণকে ডাইভার্জিং মিরর বলা হয়। পরের প্রশ্ন, রাতে আকাশে তারাগুলো মিটমিট করে কেন? অপশান এ অগ্রিম আলোর কারণে, অপশান বি তারার আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে, অপশান সি আলোর বিচ্ছুরণের কারণে। আচ্ছা, অপশান ডি নেই, ঠিক আছে, তো 3টে অপশানের মধ্যে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বি, কারণ আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে তারাগুলো মিটমিট করে। পরের প্রশ্ন, হীরার পরম প্রতিসরণ সূচক কত? 2.32, 2.42, 2.23, 2.24। তাহলে মাথায় রাখবে হীরার পরম প্রতিসরণ সূচক হবে 2.42। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই পৃষ্ঠে থাকে? অপশান এ আপতন কোণের ক্ষেত্রে, অপশান বি প্রতিসরণ এবং প্রতিফলন উভয় ক্ষেত্রে, বৈদ্যুতিক বিভব শক্তির ক্ষেত্রে, প্রতিসরণ সূচকের পরিবর্ধনের ক্ষেত্রে। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ প্রতিসরণ এবং প্রতিফলনে দুটোর ক্ষেত্রেই কি আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই পৃষ্ঠে থাকে। তাহলে আমাদের অপশান বি হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব নেক্সট 18 নম্বর প্রশ্ন, হাইপারমেট্রোপিয়া সংশোধন করা হয় কিসের দ্বারা? হাইপারমেট্রোপিয়া একটা রোগ যেটা কোন লেন্স দ্বারা সংশোধন করা হয়? উত্তল লেন্স, অবতল লেন্স, দ্বিফোকাল লেন্স, ট্রাইফোকাল লেন্স। তাহলে মাথায় রাখবে যে হাইপারমেট্রোপিয়া যেটা রোগ সেটা উত্তল লেন্স দ্বারা সংশোধন করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন বলছে, আলো কি থেকে চোখে প্রবেশ করে? সিলিয়ারি পেশি, কর্নিয়া, আইরিস, লেন্স। তাহলে আলো কর্নিয়া থেকে সবসময় চোখে প্রবেশ করে। তাহলে 19-এর বি হয়ে গেল কি সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে অপটিক্যাল, এটা লেন্স হবে, ঠিক আছে, অপটিক্যাল লেন্স নেই?
অপশান এ পেরিস্কোপ, অপশান বি টেলিস্কোপ, অপশান সি মাইক্রোস্কোপ, অপশান ডি স্টেথোস্কোপ। তাহলে পেরিস্কোপেও অপটিক্যাল লেন্স থাকে, টেলিস্কোপেও লেন্স থাকে, মাইক্রোস্কোপেও অপটিক্যাল লেন্স থাকে, তাহলে থাকে না কোনটাতে? স্টেথোস্কোপে, কারণ স্টেথোস্কোপ কি ডাক্তারদের কাছে থাকে, তাহলে স্টেথোস্কোপে অপটিক্যাল লেন্স থাকে না। তাহলে 20 ডি হয়ে গেল কি সঠিক উত্তর। তোমরা 20টা প্রশ্ন করে ফেললাম, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এগুলো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ওই জন্যই তোমাদের সামনে নিয়ে আসা।